রূপের আগুনে পরে জ্বলিয়েন। এখন যান, ফ্রেশ হয়ে আসুন। বলে আয়ানের হাতে টাওয়াল তুলে দেয়। আয়ানও আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আয়ান ফ্রেশ হয়ে কোমরে টাওয়াল পেঁচিয়ে বাইরে বের হয়। রিমি তখন চুল আঁচড়াচ্ছিল। আয়ান গিয়ে রিমির পিছনে দাঁড়ায়। আয়নার দিকে তাকিয়ে রিমি চুল আঁচড়াতে আঁচড়াতেই হঠাৎ আয়নার দিকে চোখ পড়ে দেখে আয়ান ওর পিছনে দাঁড়িয়ে আছে। রিমি সাথে সাথে চোখে হাত দেয় আর আয়ানকে বলে, আপনার কি লজ্জা শরম কিছুই নেই নাকি? এভাবে খালি গায়ে কেন বের হয়েছেন? আপনি জানেন না আপনার ঘরে একটা অপরিচিত মেয়ে বসে আছে? তারপরও এভাবে চলে আসলেন। তাড়াতাড়ি যেয়ে জামা পরে আসুন বলছি। আমি তো আমার ঘরে কোনো অপরিচিত মেয়ে দেখতে পাচ্ছি না, শুধু আমার বউ ছাড়া। তুমি কোথায় অপরিচিত মেয়ে দেখলে বলো তো? আমি কি অপরিচিত মেয়ে না? আমাকে আপনার চোখে লাগছে না আমি একটা জলজান্ত মেয়ে বসে আছি আপনার সামনে? না তো, কোনো অপরিচিত মেয়েকে আমার চোখে লাগছে না। আমি কোথায় অপরিচিত কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিকে শুধু আমার বউকেই দেখতে পাচ্ছি। তখনই রিমি চোখ থেকে হাত সরিয়ে বলল, আমি তো আপনার বউ, অপরিচিত একটা মেয়ে। বউ কি কখনো অপরিচিত হয় নাকি? আগে তো শুনিনি। আগে শুনেননি তো কি হয়েছে, আজ তো শুনলেন। এবার জামা পরে নিন। তখন আয়ান মজা করে বলল, আমি কি মেয়ে নাকি জামা পরবো? না, আপনি ছেলে। আপনি তাড়াতাড়ি টি শার্ট পরে আসুন, আমার লজ্জা লাগছে। আয়ান হাসে রিমির লজ্জা পাওয়া দেখে আর টি শার্ট পরতে পরতে মজা করে বলে, লজ্জা করবে কেন? স্বামীকে তো এইভাবেই দেখতে হয়। এখন থেকে প্রতিদিন এইভাবে দেখবে। আমি প্রতিদিন তোমার সামনে এইভাবে জামা কাপড় ছাড়া বসে থাকব? রিমি তো আয়ানের কথায় আরও লজ্জা পায় আর চোখ থেকে হাতই সরায় না। আয়ান রিমির কাণ্ড দেখে কিছুক্ষণ হাসে, তারপরে রিমিকে বলে, আর লজ্জা পেতে হবে না ম্যাডাম, আমার চোখ থেকে হাত সরাতে পারেন। আমি পোশাক পরে নিয়েছি। আয়ানের কথা শুনে রিমি চোখ থেকে হাতে আঙুল কিছুটা সরিয়ে দেখে আয়ান সত্যি সত্যি পোশাক পরেছে কিনা। দেখতে পেল আয়ান পোশাক পরে নিয়েছে, তাইও চোখ থেকে হাত সরায়। কিছুক্ষণ পর আয়ান রিমিকে বলে, এবার ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক ধকল গিয়েছে। রিমি আয়ানকে জিজ্ঞাসা করে, আমি কোথায় ঘুমোবো? তখন আয়ান বলল, কোথায় ঘুমাবে মানে? বিছানায় ঘুমাবে। এটা কি জিজ্ঞাসা করতে হয় নাকি? রিমি বলল, তাহলে আপনি কোথায় ঘুমোবেন? আমি কোথায় ঘুমাবো মানে? আমি তোমার পাশে ঘুমাবো, বিছানায়। তখন রিমি বলল, কিন্তু আমি আপনার পাশে ঘুমোতে চাই না। কেন ঘুমাতে চাও না? আমি এখনো বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি, তাই। কেন মেনে নিতে পারোনি? জানি না, আমার আরও কিছুদিন সময় লাগবে। তাই আমি চাই এখন আমরা আলাদা ঘুমোবো। যতদিন না আমি বিয়েটা মেনে নিতে পারছি ততদিন। আয়ান আর কিছুই বলল না, শুধু মনে মনে বলল, তুমি আমাকে মেনে না নিয়ে কোথায় যাবে বেবি? আমাকে তোমার মেনে নিতে হবে। যেভাবে বিয়েতে তোমায় রাজি করিয়েছি সেভাবে তোমাকে মেনে নিতেও বাধ্য করাবো। তোমাকে আমার ভালোবাসায় তুমি আমাকে মেনে না নিয়ে পারবে না। এইসব ভেবে একটা বালিশ নিয়ে চলে যায় সোফায় ঘুমাতে। রিমিও বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, আচ্ছা, আমি কি কাজটা ঠিক করলাম ওনাকে পাশে শুতে না দিয়ে? বিছানাটা তো ওনারই, তাহলে বিছানায় শোয়ার অধিকার একমাত্র ওনার। কিন্তু আমি তো এখন ওনার ওয়াইফ, তাহলে আমারও এখন সমান অধিকার রয়েছে ওনার সব কিছুতে। ভালো হয়েছে উনি সোফাতেই ঘুমোক, তাতে আমার কি? আমি তো বলেছিলাম এখন বিয়ে করব না, কিন্তু উনি তো আমার কথা শোনেননি, বিয়ে করেছে। তাহলে এখন একটু কষ্ট পাক, বুঝুক রিমিকে বিয়ে করে রিমির কথা না শুনে ভুল করেছে। রাতে মাহাতিম ওর রুমের সামনে সিঁড়ির পাশে রেলিং ধরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এবার যদি আমি আমার বাবা মায়ের খুনিকে খুঁজে না পাই তাহলে কিন্তু তোরাও বেঁচে থাকতে পারবি না, বুঝলে? তাই তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা কর, তোরা না হলে আমি তোদের আস্তে পুঁতে ফেলবো। রাগে মাহাতিমের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, হাত মুষ্টিবদ্ধ করে ও দাঁড়িয়ে আছে। মাহাতিম ফোনে আরও বলল, জেলে কে কে ম্যানেজারকে দেখতে এসেছিল, তোরা কি সব খবর রেখেছিস? অপর পাশ থেকে উত্তর এলো, জি বস, সব খবর রেখেছি। কে কে দেখতে গিয়েছিল, কাল আপনি আসলে আপনাকে সব বলবো। মাহাতিম আরও কিছু বলতে যাবে, তখনই সামিয়া পেছন থেকে বলে ওঠে, ভাইয়া, কার সাথে কথা বলছো?
মাহাতিম সাথে সাথে কল কেটে দিয়ে নিজেকে শান্ত করে সামিয়ার দিকে তাকায়। এখনও ওর চোখ লাল হয়ে আছে। মাহাতিম সামিয়াকে বলল, তুই এখানে কী করছিস এত রাতে? আমি পানি আনতে নিচেই যাচ্ছিলাম, তোমার ফোনে কথা বলতে শুনে দাঁড়ালাম। ভাইয়া, তুমি কে একটা জেলে আছে বলছিলে শুনলাম। মাহাতিম কথা ঘোরানোর চেষ্টা করে সামিয়াকে বলল, কই না তো, এমন কিছু তো বলিনি। মাহাতিম চায় না সামিয়াকে এইসব বিষয়ে জড়াতে বা এইসব বিষয়ে জানাতে, তাই কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না ভাইয়া, আমি নিজের কানে শুনলাম তুমি জেলে কে একটা আছে বলছিলে। যাই হোক ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবে? ভাইয়া, তোমার বিয়ের দিন আয়ন ভাইয়ার আব্বু আরাফাত আঙ্কেল কাকে একটা ফোনে বলছিল ওকে জেল থেকে এক্ষুনি ছাড়ানোর দরকার নেই, ওকে ছাড়ালে নাকি কেউ ওনাকে সন্দেহ করবে। সামিয়ার কথা শুনে মাহাতিমের কিছুটা সন্দেহ হয় আরাফাত চৌধুরী কে, কিন্তু সামিয়াকে বুঝতে না দিয়ে সামিয়াকে বলে, উনি হয়তো এমনিই বলেছেন। তুই এবার যা, পানি খেয়ে শুয়ে পড়, আমি শুতে চাই। আচ্ছা ভাইয়া। মাহাতিম রুমে গিয়ে শুধু সামিয়ার কথাগুলো ভেবে যাচ্ছে। তখনই ওর গার্ডগুলোকে ফোন করে কিছু একটা বলে দেন। ও মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে, কারণ ও কিছুটা নিশ্চিত হয় এবার ওর বাবা মায়ের খুনিকে ও ধরতে পারবে বলে। রাত 3টে বাজে। হঠাৎ মেঘের গর্জন শুনে রিমির ঘুম ভেঙে যায়। দেখে ব্যালকনির দরজা খোলা আর জানলাও খোলা, তাই ভেতরে বাতাস আসছে। মেঘের গর্জন শুনে রিমি কিছুটা ভয় পায়। হঠাৎ সোফার দিকে চোখে যেতে দেখতে পায় আয়ান ঠান্ডায় কাত হয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। আয়ানকে দেখে রিমির কিছুটা মায়া হয়। যতই বিয়ে করতে ইচ্ছে না থাকুক, কিন্তু এই লোককে তো সে অপছন্দও করে না। ও থাকতে পারে, এই লোক ওকে পাওয়ার জন্য এত দিন অনেক কিছু করেছে, ও পছন্দের সব কাজই করেছে। রিমি ভয়ে ভয়ে উঠে প্রথমে ব্যালকনির দরজা লাগায়, জানলাও লাগিয়ে দেয়, আর একটা পাতলা কাঁথা এনে আয়নের গায়ে জড়িয়ে দেয়। তারপরে কিছুক্ষণ আয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপরে উঠে চলে যায় নিজের জায়গায়। ওখানে গিয়ে আবার শুয়ে পড়ে। আয়ন এতক্ষণ জেগেই ছিল, কিন্তু ঘুমের অভিনয় করছিল রিমির সামনে, আর দেখতে চাইছিল ওর প্রতি রিমির কি কোনো ফিলিংস আছে নাকি নেই। ও বুঝতে পারল রিমিরও আস্তে আস্তে ওর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। যতই ও মুখে না করুক, বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু নিজেকে ফিলিংস থেকে ও কখনোই নিজেকে দূরে রাখতে পারবে না। আয়নের ভালোবাসায় ওকে সাড়া দিতেই হবে, না দিয়ে যাবে কোথায়। এইসব ভেবে আয়ান খুশি হয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহাতিম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাসা থেকে। বেরিয়ে যায় জুবানও। 1 ঘন্টায় ও একটা গোডাউনে গিয়ে পৌঁছায়। মাহাতিম আর জুবান, যেখানে ম্যানেজারকে চোখ মুখ বেঁধে চেয়ারের সাথে বেঁধে রাখা রয়েছে, আর ওর চারপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে দানব আকৃতির 10-12 জন গার্ড, যারা এতক্ষণ ম্যানেজারকে পাহারা দিচ্ছিল। মাহাতিম ম্যানেজারের সামনে একটা চেয়ারে বসে আর গার্ডদের বলে ওর চোখ মুখ খুলে দাও। সাথে সাথে গার্ডরা ম্যানেজারের চোখ মুখ খুলে দেয়। চোখ খোলার পর ম্যানেজার মাহাতিমকে সামনে বসা দেখে অনেক ভয় পায়। ভয়ে ঢোক গিলে ওর ঠোঁট শুকিয়ে যায়। তারপরে ম্যানেজার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে বলে, আমি তো জেলে ছিলাম, তাহলে আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে স্যার? আমি তো জেলে আমার শাস্তি পাচ্ছিলাম, তাহলে এখানে কেন নিয়ে এলেন আমাকে? মাহাতিম ম্যানেজারের কথা শুনে হাসে আর বলে, এতদিন তুই যে শাস্তি পেয়েছিস ওইটা তো অল্প ছিল, এবার দেখবি তুই শাস্তি কাকে বলে, কত প্রকার ও কী কী। বলে ডেভিল স্মাইল করে। একটু পর জুবানকে বলে, জুবান, আমার ছুরিতে ধার দিয়ে রাখিস, আজ তো ম্যানেজারের শুরু থেকে মাথাটা আলাদা করতে হবে। তখন জুবান বলে, জি বস, ধার দিয়ে রেখেছি। বলে ছুরিটা মাহাতিমের হাতে দেয়। ম্যানেজার মাহাতিমের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তখনই কান্না করতে করতে মাহাতিমকে বলে, স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো আপনার অফিসের ধারে কাছেও যাব না। আমি অনেক দূরে চলে যাব আমার পরিবারকে নিয়ে, তবু আমাকে ক্ষমা করে দিন। মাহাতিম ম্যানেজারের কথা শুনে হাসে আর বলে, তুই কিসের শাস্তি পাবি ওইটা তোকে জেনে নে, তারপর না হয় চলে যাস যেখানে আছে সেখানে। না না, তুই তো কোথাও যেতে পারবি না, শুধু উপরে ছাড়া। বলে মাহাতিম জোরে জোরে হাসতে থাকে। ম্যানেজারের প্রাণ শুকিয়ে যাচ্ছে মাহাতিমের এইরকম ভয়ঙ্কর হাসি দেখে। তারপরে ও ম্যানেজার শুধু ক্ষমা চাচ্ছে মাহাতিমের কাছে। তখনই মাহাতিম জোরে জোরে বলে, এবার তুই আমার কথা শোন, আমি যা প্রশ্ন করব তার সব সঠিক অ্যান্সার দিবি।
যদি একটাও মিথ্যে কথা বলিস তাহলে তোর আর এখান থেকে বেঁচে ফেরা হবে না, সোজা তোকে উপরে পাঠিয়ে দেব। তো যা বলছিলাম, তুই তো অনেকদিন ধরে আরাফাত চৌধুরীর সাথে মিলে আমাদের সব টাকা মেরেছিস, তাই না? ম্যানেজার ভয়ে বলে দিল। হ্যাঁ, উনি আমাকে এই বুদ্ধি দিয়েছিল। আমি এমন করতে চাইনি, উনি আমাকে অনেক লোভ দেখায় আর আমি লোভে পড়ে ওই সব করে নেই বলে। তখনই মাহাতিম বলে। কান্না বন্ধ কর, নাহলে জিব্বা কেটে কুকুরকে খাইয়ে দেব। ম্যানেজার ভয়ে সাথে সাথে কান্না থামিয়ে দেয়। এবার দ্বিতীয় প্রশ্ন, আমার বাবা মায়ের মৃত্যুর জন্য কে দায়ী, তুই নাকি আরাফাত? তখন ম্যানেজার সব কিছু বলতে থাকে। বিশ্বাস করুন স্যার, আপনার বাবা মায়ের মৃত্যুর পিছে আমার কোনো হাত নেই। আমি ওই দিন লুকিয়ে শুনে নিয়েছিলাম ওই রাফাত চৌধুরী প্ল্যান করেছে আপনার বাবা মায়ের অ্যাক্সিডেন্ট করে ওদের মেরে ফেলবে। আমি আপনাদের বলে দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ভয় দেখায়। যদি আমি আপনার বাবাকে এই কথা বলে দেই তাহলে ও আমার পরিবার সহ আমাকে মেরে ফেলবে। তাই আমি আর ভয়ে আপনাকে বাবাকে কিছু বলতে পারিনি। ওনাদের মৃত্যু দেখা ছাড়া তখন আমার কোনো উপায় ছিল না। বলে আবারও কান্না করে দেয়। তখনই মাহাতিম ওর গার্ডদের বলে। ওকে কেটে নদীতে ভাসিয়ে দিয়ে আয়। ম্যানেজার বলল। এমন করবেন না স্যার, আমি কিছু করিনি। আমি তো আপনাকে সব কিছু বলে দিয়েছিলাম। আমাকে ক্ষমা করে দিন স্যার। তোর কি শুনতে পাচ্ছিস না আমি কি বলেছি? ওকে এখনই আমার সামনে থেকে নিয়ে যা, আর কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দে। গার্ডরা এসে নিয়ে যায় ম্যানেজারকে। ম্যানেজার আকুতি মিনতি করে কেঁদে বলে যাচ্ছে গার্ডদের তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু গার্ডরা কি আর ওকে ছেড়ে দেবে নাকি? রিমি সকালে ফ্রেশ হয়ে উঠে নিচে যায়, দেখে ওর শাশুড়ি মা কিচেনে রান্না করছে আর কাজের লোকেরাও অন্য পাশে বাকি কাজ করছে। রিমি তখন কিচেনে যায় আর ওর শাশুড়ি মাকে বলে, মা, আমিও আপনাকে হেল্প করি। ওর শাশুড়ি ওকে দেখে বলে, আরে রিমি মা, তুমি এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? একটু পরে উঠলেই তো হতো। আর তোমাকে কোনো হেল্প করতে হবে না মা, তুমি নতুন এসেছো, কিছুদিন ঘুরো ফিরো, আমি একাই করে নেব সব কিছু। আর কাজের লোকরা তো আছেই আমাকে হেল্প করার জন্য। তখন রিমি বলল, সমস্যা নেই মা, আমিও এখন থেকে আপনাকে হেল্প করব। বলেই রিমি জোরাজুরি করতে থাকে কাজ করবে বলে। তখন রিমির শাশুড়ি রিমিকে হাসি মুখে বললেন, আচ্ছা ঠিক আছে, হেল্প করবে না হয়। এখন তাহলে এই কফিটা বরং আয়ানকে দিয়ে আসো, এটাই তোমার কাজ। রিমি মনে মনে ভাবল, কোথায় ভাবলাম কাজের বাহানায় ওনার থেকে দূরে দূরে থাকবো। কি শাশুড়ি মা, আমাকে সেই ওনার কাছেই পাঠাচ্ছেন। থুর বাবা, ভালোই লাগে না। কি হলো রিমি মা, কি ভাবছো? না মা, কিছু না। আচ্ছা তাহলে কফিটা নিয়ে যাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আয়ান কিন্তু আবার ঠান্ডা কফি খায় না। ঠিক আছে মা, আমি নিয়ে যাচ্ছি। বলে কফি নিয়ে যায় রুমে। যে দেখে আয়ান এখনও ঘুমাচ্ছে, তাই রিমি আয়ানকে ডাক দেয়। এই যে উঠুন, সকাল হয়ে গেছে আর আপনার জন্য কফি নিয়ে এসেছি। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আয়ান বলল, আরে মা, আর একটু ঘুমাতে দাও না, ডাকছো কেন? রাতে ভালো করে ঘুম হয়নি, এখন আমি ঘুমাবো। এই, আপনি এখানে? আপনার মাকে কোথায় পেলেন? আপনার মা তো নিচে। আমি আপনার বউ, আপনাকে ডাকতে এসেছি। আয়ান তখনও উঠছে না, তাই রিমি কফির মগটা পাশে রেখে পানির গ্লাস তুলে ওর মুখে পানির ছিটা দেয়। আয়ান ধর ফড়িয়ে ঘুম থেকে উঠে আর বলে, এই বৃষ্টি কোথা থেকে পড়ছে? বৃষ্টি কোথা থেকে পড়ছে? রিমি আয়ানের এমন কথা শুনে হাসিতে ফেটে পড়ে আর বলে, আরে বৃষ্টি আসবে কোথা থেকে? আয়ান তখন রিমির দিকে পলক না ফেলে তাকিয়ে থাকে আর মুগ্ধ হয়ে রিমির হাসি দেখে যাচ্ছে। একটু পর রিমি হাসি থামিয়ে বলল, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কফিটা খেয়ে নিন, না হলে কফি ঠান্ডা হয়ে যাবে। বলে চলে যেতে নেয়। তখনই আয়ান রিমির হাত ধরে টান দিয়ে রিমিকে ওর দিকে তাক করে। রিমি একটুর জন্য পড়তে পড়তে দাঁড়িয়ে যায়। তখন আয়ান রিমিকে বলল, তোমার হাসিটা অনেক সুন্দর। রিমি আয়ানের কথায় একটু লজ্জা পায়। তারপরে আয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিচে দৌড়ে চলে যায়। নিচে গিয়ে দেখে ওর শাশুড়ি মা এখনও নাস্তা বানাচ্ছেন, তাই ও আবার চায় ওনাকে হেল্প করতে। তখন ওর শাশুড়ি ওকে বলেন, তুমি যেহেতু হেল্প করতে চাচ্ছ,
তাহলে যাও, খাবারগুলো না হয় টেবিলে নিয়ে রাখো, সবাই এক্ষুনি আসবে নাস্তা করতে। রিমিও শাশুড়ি মায়ের কথা মতো খাবারগুলো নিয়ে টেবিলে সাজিয়ে রাখে। কিছুক্ষণ পর ওর শ্বশুর, ননদ, আয়ান সবাই চলে আসে নাস্তা করতে। নাস্তা করা শেষে আয়ান ওর বাবাকে বলে, আমি এবার একটা হসপিটাল খুলতে চাই বাবা। আয়ানের বাবা বলে, ঠিক আছে বাবা, আমি খুলে দেব। বলে তিনি চলে যান অফিসে। মাহাতিম অফিসে বসে আছে। ওর রাগ এখনও কমেনি। ও এখন ওর বাবা মায়ের খুনির পরিচয় জেনে গেছে, তাই ও এখন আর নিজেকে শান্ত রাখতে পারছে না। শুধু ভাবছে আরাফাত চৌধুরীর কথা, কিভাবে এত অভিনয় করতে পারে লোকটা, আর এখনও কিভাবে সুন্দর করে অভিনয় করে যাচ্ছে। একটু বোঝারও উপায় নেই যে লোকটা নিজের বন্ধুকে মেরেছে শুধুমাত্র বিজনেসের সব কিছু নিজের নামে করে নেবে বলে। এইসব বিশ্বাসঘাতক লোককে মাহাতিম ঘৃণা করে, আর যে বিশ্বাসঘাতকতা করবে তার কোনো ক্ষমা নেই ওর কাছে। তাই ও মনে মনে কিছু একটা প্ল্যান বানায়। কিছুদিন পর আরাফাত চৌধুরী মাহাতিমের অফিসে আসেন। মাহাতিম কি একটা জরুরি কাজের জন্য আসতে বলেছে। আমাকে এত জরুরিভাবে ডাকলে কেন মাহাতিম? ও আঙ্কেল, আপনি এসেছেন? আসুন আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আরাফাত চৌধুরী একটা চেয়ার টেনে বসে পড়লেন মাহাতিমের সামনে। তারপর তিনি মাহাতিমকে বললেন, তো বলো মাহাতিম, কি বলতে চাও? আঙ্কেল, আমাদের যে একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে সেটা আপনিই করাচ্ছিলেন, তো ওখানে নাকি কিছু একটা সমস্যা হয়েছে। ওরা বলল আপনি যদি এখানে যেয়ে একটু দেখে আসতেন। আসলে ওখানে কী সমস্যা হচ্ছিল, আমার জরুরি কাজে বাইরে যেতে হবে, তাই আমি যেতে পারবো না। পরে যেয়ে দেখে নেব, আপনি কাল যেয়ে একবার দেখে আসুন। আচ্ছা ঠিক আছে, আমি কাল যেয়ে দেখে আসবো বলে তিনি চলে যান। মাহাতিম ওনার যাওয়ার দিকে তাকিয়ে একটা ডেভিল স্মাইল দেয় আর বলে, কাল গেম শেষ করব। রাতে মাহাতিম বাসায় এসে দেখে মিমি শুয়ে পড়েছে। ইদানিং ও অনেক বেশি থাকে, তাই বউকে ঠিকমতো সময় দিতে পারে না। বউ ওর সাথে প্রতিদিন এইভাবে অভিমান করে শুয়ে পড়ে, কথাও বলে না ঠিকমতো। মাহাতিমও আর বউকে কিছু বলে না। ও আগে ওর প্রতিশোধ নিয়ে নিক, তারপরে সব কিছু থেকে ফ্রি হয়ে ওর বউয়ের অভিমান ভাঙিয়ে আবার বউকে মানিয়ে নেবে। তার আগে পর্যন্ত বউ যেভাবে আছে সেভাবেই থাকুক। পরের দিন আরাফাত চৌধুরী পৌঁছে যান যে বিল্ডিংয়ে কাজ চলছিল সেখানে। গিয়ে দেখেন সেখানে কেউ নেই, তাই তিনি সিঁড়ি বেয়ে বিল্ডিংয়ের উপরে ওঠেন। তখনই হঠাৎ করে কয়েকজন লোক এসে তাকে উড়ো ধুরো পেটাতে থাকে, মারতে মারতে ওনাকে অজ্ঞান করে ফেলে। তারপর তাকে একটা পিলারের সাথে বেঁধে রাখে। কিছুক্ষণ পর মাহাতিম আসে আর গার্ডদের বলে, ওর জ্ঞান ফেরা তাড়াতাড়ি। তখনই একটা গার্ড এসে এক বালতি পানি ছুঁড়ে মারে আরাফাত চৌধুরীর মুখে, আর জ্ঞান ফিরে আসে আরাফাত চৌধুরীর। তিনি আস্তে আস্তে চোখ খুলে সামনে তাকিয়ে দেখেন মাহাতিম বসে আছে। তিনি মাহাতিমকে দেখে বলেন, মাহাতিম, তুমি এসেছো বাবা, আমাকে বাঁচাও এদের হাত থেকে, ওরা আমাকে অনেক মেরেছে। তখন মাহাতিম বলে, তাই নাকি আঙ্কেল? তা আপনাকে ওরা কোথায় মেরেছে দেখি একটু। বলে হাসতে থাকে পাগলের মতো। কিছুক্ষণ পর হাসি থামিয়ে দাঁতে দাঁত চেপে কিড়মিড় করে বলে, তোকে মারবে না তো কী করবে? আমি ওদের বলেছি তোকে মারার জন্য, বুঝলি? তুই আর তোকে এখানে আমি প্ল্যান করে আনিয়েছি, যাতে তোকে এখানে মেরে চলে গেলেও কেউ জানতে না পারে তোকে কে মেরেছে। সবাই মনে করবে তোর মৃত্যু একটা দুর্ঘটনা মাত্র। আরাফাত চৌধুরী মাহাতিমের কথায় ভয় পেয়ে যায়। ভয়ে ওনার কলিজা শুকিয়ে আসে। তারপরে ভয় নিয়ে মাহাতিমকে জিজ্ঞাসা করে, তুই আমাকে কেন মারতে চাস? আমি কি করেছি? তুই কী করেছিস শুনতে চাস? তাহলে শোন। তোর কি মনে হয় তুই আমার বাবা মাকে মেরে আমাদের সামনে ভালো মানুষের অভিনয় করে যাবি আর আমি জানতে পারবো না, তাই না? তুই যদি এটা ভেবে থাকিস তাহলে এটাই তোর সব থেকে বড় ভুল, বুঝছিস? আমি এতদিন ধরে খুঁজে বেরিয়েছি আমার বাবা মায়ের খুনিকে। এতদিন আমি নিজেকে তৈরি করছিলাম শুধু তোকে খুঁজে বের করার জন্য। আমি মাফিয়াদের সাথে থেকে মাফিয়া হয়েছে শুধুমাত্র তোকে মারার জন্য। শুয়োরের বাচ্চা অনেক অপেক্ষা করেছে শুধু তোকে খুঁজে বের করার জন্য, আর শেষমেশ খুঁজে পেয়ে গেলাম আমার বাবা মায়ের খুনিকে। আজ আমি তোকে এখানে মেরে আমার বাবা মায়ের হত্যার প্রতিশোধ নেব। আমি তোর বাবা মাকে মারিনি মাহাতিম, আমাকে ক্ষমা করে দে। তুই আমার বাবা মাকে মারিসনি, তাই না? তোর কি কোনো লজ্জা শরম নাই? এত মিথ্যে বলিস কী করে? আর কি করে তুই সুন্দর অভিনয় করিস বলতো? তোকে দেখে তো কেউ বুঝতেই পারবে না তুই একটা খুনি। তুই কত সুন্দর অভিনয় করে এখনও
আমার পরিবারের সাথে সুন্দর সম্পর্ক রেখেছিস। আজ তোর আর কোনো ক্ষমা নেই। তোকে আজ আমি কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াবো। তারপর হাসি থামিয়ে গার্ডকে বলে, ওর একটা হাত কেটে আমার কাছে নিয়ে আয়। আরাফাত চৌধুরী মাহাতিমের কাছে তখন ক্ষমা চায়, বলে, আমাকে ক্ষমা করে দে বাবা। ওর কোনো ক্ষমা নেই। কিরে, তোরা শুনতে পাচ্ছিস না আমি কি বলেছি? ওর হাত কেটে এনে আমার সামনে রাখ। তখনই গার্ড এসে আরাফাত চৌধুরীর ডান হাত কেটে দেয়, আর রক্ত ছিটকে এসে মাহাতিমের মুখে পড়ে। মাহাতিম মুখের রক্ত হাতের আঙুল দিয়ে মুছে আঙুল চোখের সামনে রাখে আর রক্ত দেখে হাসতে থাকে। তারপর গার্ডটা আরাফাত চৌধুরীর হাতটা এনে মাহাতিমের সামনে রাখে। আরাফাত চৌধুরী ব্যথায় গায়ের সমস্ত শক্তি দিয়ে চিল্লিয়ে ওঠে, কিন্তু ওনার চিল্লানোর শব্দ কারো কানে গিয়ে পৌঁছালো না, শুধু এখানে উপস্থিত কয়েকজন মানুষ ছাড়া। এই বিল্ডিংয়ের আশেপাশে কোনো মানুষজন নেই বললেই চলে। বিল্ডিংটা একটা নিরিবিলি জায়গায়। এই, ওর মুখটা বেঁধে দে তো, যাতে ও চিল্লাতে না পারে। তখনই আরেকটা গার্ড আসে আরাফাত চৌধুরীর মুখ বাঁধার জন্য। মাহাতিম বলে ওঠে, এই না, ওর মুখ বাঁধিস না। আমি ওর আগত মিনতি শুনতে চাই, ওর কষ্ট দেখতে চাই। আমার বাবা মা যতটা কষ্ট পেয়েছে তার থেকে বেশি কষ্ট দিয়ে আমি ওকে মারব। যা, ওই সুইচটা অন করে আয়। আমাকে ক্ষমা করে দেও মাহাতিব বাবা, আমি আর কখনো এমন করব না, আমার জান ভিক্ষে দাও। আমি তোর এমন আগত মিনতি দেখতে চাইছিলাম, নাহলে তো মজা পেতাম না। এই, তোরা দাঁড়িয়ে কেন? সুইচটা অন কর। ওকে একটু কারেন্টের শক দেই, ও দেখে আসুক মৃত্যুর যন্ত্রণা কেমন হয়। ওকে মৃত্যুর যন্ত্রণা অনুভব করাই, তবে না বুঝতে পারবে আমার বাবা মায়ের কতটা কষ্ট হয়েছিল। তখনই একটা গার্ড সুইচ অন করে দেয়, আর বিদ্যুৎ শকে আরাফাত চৌধুরী চিল্লাতে থাকে, কিন্তু ওর চিল্লানোর শব্দ কারো কান অবধি পৌঁছালো না। মাহাতিম ওর কষ্ট দেখে পাগলের মতো হাসছে। এইভাবে অনেকক্ষণ শক খাওয়ার ফলে আরাফাত চৌধুরী নিস্তেজ হয়ে পড়ে। মাহাতিমের কাছে বারবার আকুতি মিনতি করে, ক্ষমা চায়, নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু মাহাতিম তো ওনাকে ক্ষমা করবে না। আজ মাহাতিম প্রতিশোধের আগুনে হিংস্র হয়ে উঠেছে। আজ আর আরাফাত চৌধুরীর রক্ষে নেই। এত দিনের প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে মাহাতিমের শরীরে। আজ আরাফাত চৌধুরীর মৃত্যু নেই। আজ আরাফাত চৌধুরীর মৃত্যুতেই যেন ওর শরীরের সমস্ত আগুন নিভবে, তার আগে নয়। এইভাবে আরও কিছুক্ষণ বিদ্যুৎ শক দেওয়া হয় আরাফাত চৌধুরীকে। তারপর মাহাতিম গার্ডদের বলে, এখানে বিদ্যুতের তারগুলো কেটে দেয়, যেন দেখে মনে হয় ও বিদ্যুৎ শক খেয়ে মারা গেছে। বলে মাহাতিম চলে যায়, আর মনে মনে বলে, আমি তোকে নিজের হাতে মেরে আমার হাত নোংরা করতে চাই না। তুই তো নর্দমার নোংরা থেকেও বেশি নোংরা। তোকে নিজ হাতে মারলে আমার হাত নোংরা হবে। গার্ডরা বিদ্যুৎ তারগুলো সব কেটে দেয়, আর শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় পুরো বিল্ডিংয়ে, যেটা আগে থেকে প্ল্যান করে রেখেছিল মাহাতিম। আরাফাত চৌধুরী সেইখানেই মারা যান। এতক্ষণে মিডিয়ার লোকেরা খবর প্রচার করে দিয়েছে। দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তিনি ওনার তৈরিকৃত কনস্ট্রাকশন বিল্ডিংয়ের শর্ট সার্কিটে আগুন লেগে আগুনে পুড়ে মারা গিয়েছেন। রিমি সোফায় বসে টিভি দেখছিল। যখনই এই নিউজটা দেখলো, ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। আরাফাত চৌধুরীর স্ত্রী নিউজটা দেখে সেই জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে যান। রিমি আর আনিকা মিলে ধরে ওনাকে সোফায় শোয়ায়। তখন রিমি আনিকাকে বলল, আনিকা, যাও পানি নিয়ে আসো, মায়ের জ্ঞান ফেরাতে হবে। আনিকা মাকে সোফায় শুইয়েও যেন পাথরের মতো হয়ে গেছে। রিমির কথা ওর কান অবধি পৌঁছালো না। রিমি আবারও বলল, এই আনিকা, কী হলো তোমার? আমার কথা কি শুনতে পাচ্ছ না? তুমি পানি নিয়ে আসো, যাও। রিমির কথায় আনিকার যেন কোনো হেলদোলি নেই, ও যেন পাথরের মূর্তির মতো হয়ে গেছে। তখনই কাজের মহিলা আসলো, দেখে রিমির শাশুড়ি অজ্ঞান হয়ে আছে। তাই কাজের মহিলা দৌড়ে গিয়ে পানি নিয়ে আসে। রিমি পানি ছিটিয়ে দেয় ওর শাশুড়ির মুখে। কিছুক্ষণ পর তিনি চোখ মেলে তাকান আর বলেন, এই কি হয়ে গেল রিমি? আমি বিশ্বাস করতে পারছি না, উনি আর নেই। সকালে তো উনি বাড়ি থেকে গেলেন, আর এখন উনি আর নেই। আমি মেনে নিতে পারছি না। তখনই আয়ান হন্তদন্ত হয়ে বাসায় ঢোকে কান্না করতে করতে, আর ওর মাকে বলে, মা, এটা কি দেখাচ্ছে নিউজে? বাবা আর নেই। ওর মা ওকে দেখে আরও জোরে জোরে কান্না করে দেন। তিনি আর কান্না করতে করতে বলেন, চল আমরা যেয়ে দেখি, ওটা কি সত্যি তোর বাবা নাকি অন্য কেউ?
আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এইসব। মা চলো আমরা যেয়ে দেখি। বলে আয়ান আর আয়ানের মা বেরিয়ে যায়, রিমিকে বাসায় রেখে যায়। আনিকা এখনও শকের মধ্যে আছে বাবার মৃত্যুর কথা শুনে। ঘটনাস্থলে গিয়ে আয়ান দেখতে পায় অনেক লোকজন দাঁড়িয়ে আছে, মিডিয়ার লোকেরা এখানে এখনও নিউজ করেই যাচ্ছে। ওদের তো কাজই এটা, একটা নিউজ পেলেই সেটা নিয়ে পড়ে থাকে। এখন কেউ বাঁচুক আর মরুক তাদের কোনো মাথা ব্যথাই নেই, তাদের কাজ করেই চলে যাবে। আয়ানরা আসতেই মিডিয়া ওদের ঘিরে ধরে। আয়ানরা কোনো রকমে মিডিয়া ঠেলে লাশের কাছে গিয়ে পৌঁছায়। আয়ানের মা ওনার স্বামীর লাশ দেখে আবারও জ্ঞান হারান। আয়ান কোনো রকমে ওর মাকে সামলায়। তখনই মাহাতিমের দাদা রিমির মা বাবা সেখানে চলে আসেন। এসে আরাফ চৌধুরী আয়ানকে বলেন, আমরা নিউজটা দেখা মাত্রই চলে আসলাম। আমরা বিশ্বাস করতে পারছি না আরাফাত ভাই এভাবে চলে গেছেন। উনি আয়ানকে সান্ত্বনা দেন। আয়ান আরাফ চৌধুরীকে বলে, বাবা আপনি মাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে দিন, আমাকে এখন এখান থেকে থাকতে হবে, বাবার লাশ নিয়ে যেতে হবে, তাই আমি পারছি না মাকে হসপিটালে নিয়ে যেতে। আরাফ চৌধুরী আয়ানের মাকে হসপিটালে পাঠিয়ে দেন নিজেদের গাড়ি করে, সাথে নিজের স্ত্রীকেও পাঠিয়ে দেন আয়ানের মায়ের খেয়াল রাখার জন্য। আয়ান তার বাবা লাশের পাশে বসে কান্না করে যাচ্ছে। আরাফ চৌধুরী তখন আয়ানকে সামলান আর বলেন, এভাবে লাশের পাশে বসে কান্না করতে নেই বাবা, তাহলে তোমার বাবা আরো কষ্ট পাবে। আয়ন নিজেকে সামলাতে পারছে না, ওর বাবার মৃত্যুও মেনে নিতে পারছে না কিছুতেই। আরাফ চৌধুরী আয়ানকে সান্ত্বনা দেন আর বলেন, চলো এবার চলো আয়ান, লাশ নিয়ে আমাদের যেতে হবে তোমাদের বাড়িতে। এখানে এভাবে আর কতক্ষণ রাখবে? লাশ নিয়ে আয়ানদের বাড়িতে চলে আসা হয়। এতক্ষণে আয়ানের মাও বাড়িতে চলে আসেন। জ্ঞান ফেরার সাথে সাথে তিনি পাগলামো করতে শুরু করেন ওনার স্বামীর কাছে যাবেন বলে। তাই রিমির মা ওনাকে বাড়ি দিয়ে আসে। বাড়ির সবাই কান্না করছে আরাফাত চৌধুরীর জন্য। সবাই ওনার লাশ দেখতে এসেছে আর আফসোস করে বলছে উনি এইভাবে চলে গেলেন, যা মেনে নেওয়ার মতো না। মাহাতিমের পরিবারের সবাই এসেছে আরাফাত চৌধুরীকে দেখার জন্য। মাহাতিমও এসেছে। ওর আরাফাত চৌধুরীর লাশ দেখে তাচ্ছিল্যের হাসি হাসে। কেটে যায় কিছুদিন। মাহাতিম এখনও কাউকে জানায়নি যে সেই আরাফাত চৌধুরীকে মেরেছে। ওর দাদাই চাচা কিছুটা সন্দেহ করেছে মাহাতিমকে, কিন্তু মাহাতিম ওদের সামনে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলে আসে। তাই ওনারাও ওকে কিছু বলেন না। যদি ওনাদের সন্দেহ ভুল প্রমাণিত হয় তাহলে মাহাতিমের কাছে ওনারা ছোট হয়ে যাবেন। মাহাতিম মনে করবে ওনারা ওর আপনজন হয়ে ওকে বিশ্বাস করছেন না, সন্দেহ করছেন। রিমি প্রতিনিয়ত আয়ানকে আর তার পরিবারের সবাইকে সামলাচ্ছে। আরাফাত চৌধুরীর মৃত্যুতে সবাই অনেক ভেঙে পড়েছে। এইভাবে কেটে যায় আরও একটা মাস। আয়ান নিজেকে আগের থেকে অনেকটা সামলে নিয়েছে। আয়ানের মাও আগের থেকে কিছুটা সামলে নিয়েছেন নিজেকে। মাহাতিমের মন এখন আগের থেকে অনেক ভালো থাকে, অনেক ফুরফুরে মেজাজে থাকে। সব সময় মিমির সাথে দুষ্টুমি করে আর আগের থেকে অনেক রোমান্টিক হয়ে গেছে। এখন কথায় কথায় শুধু রোমান্টিকতা প্রকাশ পায় ওর মধ্যে। মিমির লজ্জা এখনও কাটেনি, আগের মতোই আছে। মাহাতিম রোমান্টিক কথা বললেও মনে মনে মাহাতিমকে অনেক বকা দিয়ে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে। এইভাবেই দিন কাটছে। দেখতে দেখতে কেটে যায় 1 বছর। মিমির এইচএসসি পরীক্ষাও শেষ। রিমিও আয়ানদের বাসা থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। দুইজনেই ভালো রেজাল্ট করেছে। রিমিকে আয়ান বলেছে ইউনিভার্সিটিতে ভর্তি করাবে, কিন্তু মাহাতিম মিমিকে আর পড়াবে না। এত পড়িয়ে কি হবে বউকে? যা পড়িয়েছে তাতেই হবে। বাচ্চা কাচ্চাকে পড়িয়ে মানুষ করতে পারবে, এটাই এনাফ। কিন্তু এই 1 বছরে মাহাতিমদের শত্রু শেষ নেই। এই 1 বছরে মিমির উপরে বেশ কয়েকবার আক্রমণ হয়েছে। কেউ জেনে গেছে মিমিই মাহাতিমের দুর্বলতা, তাই মিমিকে মেরে কেউ হয়তো মাহাতিমের উপর প্রতিশোধ নিতে চায়, অথবা মাহাতিমকে কষ্ট অনুভব করাতে চায়। কিন্তু এই নতুন শত্রুটাকে এখনও জানতে পারেনি মাহাতিম। তাই মিমি যেখানে যায় সেখানে কড়া সিকিউরিটির ব্যবস্থা থাকে, কোথাও একা যেতে দেয় না। আর ওর পড়াশোনাও এই কারণেই বন্ধ করা। আয়ান নিজের একটা হসপিটাল খুলে নিয়েছে এতদিনে রিমি ওদের বিয়ে মেনে নিয়েছে। ওর আর আয়ানের মধ্যে প্রেমও শুরু হয়ে গিয়েছে। আরিয়ান বেচারা এতদিনেও সিঙ্গেল। সাইমাকে ওর মনের কথা এখনও বলতে পারেনি। সাইমারও সাহস নেই আরিয়ানকে ভালোবাসি কথাটা বলার। দুজনেই দূর থেকে একজন আরেকজনকে ভালোবেসে যাচ্ছে।
এই 1 বছরে ওদের অনেকবার দেখা হয়েছে আর চোখে চোখে শুধু কথা হয়েছে, কিন্তু মনের কথা মুখে বলা হয়নি। আয়ান অনেকবার বলার চেষ্টা করেছিল, মিমির ফোন থেকে সাইমন নাম্বারও নিয়েছিল কিন্তু বলতে পারেনি। আর রিমিও সাইমনকে বলেছিল আরিয়ানকে যে ভালোবাসে বলে দেওয়ার জন্য, কিন্তু ওর কি আর এত সাহস আছে? তাই আর বলতেও পারেনি বেচারি। 1 সপ্তাহ পর মাহাতিম আর মিমির বিয়ের 1 বছর পূর্ণ হবে। তাই মাহাতিম ঠিক করেছে ওই দিন ওদের আবারও বিয়ে হবে, সবাইকে জানিয়ে বড় করে অনুষ্ঠান করে। বেচারা অনেক দিন ওয়েট করেছে, নিজেকে সামলে রেখেছে, অনেকবার ঘনিষ্ঠ হতে গিয়েও সরে এসেছে, আর অপেক্ষা করতে পারছে না। যেহেতু বউয়েরও পরীক্ষা শেষ আর বড় হয়ে গেছে বউ, বিয়ের আয়োজনও শুরু হয়ে গিয়েছে। ওদের সব থেকে বড় বাংলো বাড়িতে ওদের বিয়ে হবে। ওখানেই পাশে একটা হোটেল বুক করা হয় গেস্টদের, ভিআইপি গেস্টরা আসবে বিয়েতে। দেশের বাহিরের সব বিজনেস ক্লায়েন্টরাও আসবে বিয়েতে, তাই আগে থেকেই সবার জন্য হোটেল বুক করে রাখা হয়েছে। এক এক করে সবাই চলে এসেছে আর সবাই এসে হোটেলে উঠছে। আরাফ চৌধুরী সবার টিকিট আগে থেকে কেটে দিয়েছেন, তাই সবাই বিয়ের 2 দিন আগে এসে পৌঁছায় হোটেলে। আর ওরা মাহাতিমরা সবাইও বাংলো বাড়িতে বিয়ের 2 দিন আগেই চলে আসে। এখানে ওরা বিয়ের দিন পর্যন্ত থাকবে, বিয়ের পরের দিন বাড়িতে ব্যাক করবে। বাংলো বাড়িতে বেশি করে সিকিউরিটির জন্য বেশি গার্ড রাখা হয়েছে। কাল বিয়েতে ওদের শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারে, বলা যায় না। তাই মাহাতিম মিমিকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। মিমির কিছু হলে ওর কি হবে ও নিজেই জানে না, তাই ওর নির্দেশে কড়া গার্ড দিচ্ছে। আজ রাতে মাহাতিম আর মিমির গায়ে হলুদ হবে। রাত 12টায় শুরু হয় গায়ে হলুদ। মিমিকে হলুদ রঙের লেহেঙ্গা পরানো হয়েছে আর গর্জিয়াস মেকআপ। মাহাতিমও হলুদ রঙের একটা পাঞ্জাবি পরেছে, সাথে ব্র্যান্ডেড ঘড়ি, চুলগুলো স্পা করা, দেখতে যেন একদম হিরো। বাকিরা সবাই অরেঞ্জ কালারের লেহেঙ্গা পরেছে আর ছেলেরা অরেঞ্জ কালারের পাঞ্জাবিও পরেছে। স্টেজে মাহাতিম আর মিমি বসে আছে, এক এক করে সবাই হলুদ লাগায় ওদের। আয়ান আর রিমি একসাথে হলুদ লাগায় মিমি আর মাহাতিমকে। পরে আরিয়ান যখন হলুদ লাগাতে আসে ঠিক সেই সময় সাইমাও চলে আসে হলুদ লাগাতে। দুইজনে একসাথে হলুদ লাগাতে গিয়ে দুজনের চোখাচোখি হয়, এতে সাইমা একটু লজ্জা পায়। মাহাতিম এই বিষয়টা খেয়াল করে আর আরিয়ানকে কানে কানে বলে,